দেওয়া হয়েছে তার বক্তব্য, আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে, আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে। এই কথাটাতে তাহলে বোঝা গেল কি যে তিনি নিজের ইচ্ছায় এই দায়িত্বটা নেন না, এই ছাত্রটা তাকে জোর করে দিছে। বাট শাসন এবং পুলিশই কি ইউনূসকে বিদায় করবে? আজকের এই মুহূর্তের সবথেকে ব্রেকিং নিউজ হচ্ছে পদত্যাগে ইঙ্গিত দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতেই আপনারা দেখছিলেন নাইম ভাই তিনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিলেন এই বিষয়ে। হ্যাঁ দর্শক শ্রোতা, কেন কি জন্য হঠাৎ করেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস? প্রশাসনের চাপে, নাকি সমন্বয়কদের কারণে, নাকি জনগণের চাপে, নাকি রাজনৈতিক দলের তাদের কারণে? বিস্তারিত থাকছে স্ক্রিনে। আশা করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আন্তর্জাতিক সমালোচক মানে যারা পড়াশোনা করে ক্রিটিক হয়, হ্যাঁ, যেটাকে আমরা বলি ক্রিটিক মানে সমালোচক, সেটা হইতে যোগ্যতা লাগে, পড়াশোনা লাগে। আর আমরা যারা বাঙালি আছি আমাদের সমালোচনা করতে যোগ্যতা লাগে না। আমরা চায়ের দোকানে বৈশা চা খাইতে খাইতে চিন্তা করি মেসি একটা খেলা খেলে শটটা ডাইনি দিয়ে দিল, বামে দিয়ে দিছে, কেডা তারে নামাইছে মাঠে, এমন প্রশ্ন কিন্তু আমরা করে বসি। তার মানে সমালোচনা করাটা খুবই সোজা, কিন্তু ওই জায়গাটাতে যদি আপনারে বসাই দেই তখন আপনি আসলে কতটুকু দায়িত্ব পালন করতে পারবেন। এই মুহূর্তে আজকের খুবই ব্রেকিং যেই নিউজটা, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যকে ঘিরে তোলপাড় অবস্থান চলছে। যখন আপনি সামওয়ান, হ্যাঁ, তখন আপনি অলওয়েজ ফোকাসড। আর যখন আপনি নো ওয়ান, তখন আপনারা কেউ ফোকাস করবেন আপনি কিভাবে খাচ্ছেন, আপনার ব্যক্তি জীবনে কয়টা গার্লফ্রেন্ড আছে, কয়টা বয়ফ্রেন্ড আছে, আপনার ব্যক্তি লাইফ কি, এগুলো নিয়ে মানুষ পাত্তা দিবে না। বাট যখনই আপনি দশজনকে ডিঙাইয়া সামনের সারিতে আসবেন, তখন আপনি পোশাকটা কি পরলেন, ভাত খাওয়ার সময় আপনি কি চপস চপস করে খাইলেন, নাকি জিব্বা বাইর করে খাইলেন, নাকি ভদ্রভাবে খাইলেন, সব কিছু ফোকাসড হয়, কারণ আপনি সামওয়ান। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হলেন, তখন তিনি সামওয়ান হয়ে গেলেন। এরপরেই তাকে নিয়ে সমালোচনা, আলোচনা, 120 দিন চলে গেছে, সরকার কি করছে না করছে সবকিছু কিন্তু ডক্টর ইউনূস যেহেতু প্রধান উপদেষ্টা তার উপরেই কিন্তু বর্তায়। আর সম্ভবত এই জিনিসগুলোতে তিনি অনেকটা ডিপ্রেশনে আছেন, মানসিকভাবে তার শক্তি যেটা তিনি এটা হারিয়ে ফেলছেন, কারণ ফাংশন হচ্ছে না। 120 দিনে বাংলাদেশের মধ্যে কোনো পরিবর্তন নাই। কিছু হয়েছে, পলিথিন নিষিদ্ধ, তারপর প্লাস্টিকের বদলে কাচের বোতল আসছে, এরকম কিছু কিছু জিনিস হয়েছে। বাট দৃশ্যত আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি, সকল কিছু ব্যবস্থাপনাতের মধ্যে অব্যবস্থাপনার দেখা। তো এই সকল কিছু নিয়ে যখন তাকে প্রচণ্ড সমালোচনা সহ্য করতে হচ্ছে, আজকে তিনি এক বক্তব্য দিয়ে বসছেন যে আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব। কিন্তু কেন? তার মানে কি তিনি হতাশ, তিনি কি দায়িত্ব ছেড়ে দিতে চাচ্ছেন? তিনি কি বিষয়টা এমনভাবেই বলছেন যে ভাই কোনো রকমে আমার তাড়াতাড়ি এখান থেকে বিদায় করো? এই যে ওনার এই কথাটা নিয়েও আমরা আলোচনা করতেছি, তিনি সামওয়ান দেখে এরকম কথা উপদেষ্টারা বললে আমরা পাত্তা দিব না। বিএনপির তারেক জিয়া কি বলছেন এই মুহূর্তে ফ্যাক্ট না, শেখ হাসিনা ওপার বাংলা থেকে কি বলছেন ওইটাও ফ্যাক্ট না। বাট ডক্টর ইউনূস কখন কি করেন এটা কিন্তু সবাই নজরদারি করে। দর্শক, আমরা দেখছি যে আগামী সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন, এটা আমরা জানি। তো এখন দ্য ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছিলেন যে এই মুহূর্তে তিনি যেই উপদেষ্টার পদটাতে বসে আছেন, জনগণের যে চাওয়া পাওয়া মানে সকল কিছু মিলিয়ে তাকে যেই জায়গাটাতে দেওয়া হয়েছে, তার বক্তব্য আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে, আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে। এই কথাটাতে তাহলে বোঝা গেল কি যে তিনি নিজের ইচ্ছায় এই দায়িত্বটা নেন না, এই ছাত্ররা তাকে জোর করে দিছে। বাট আমরা তো দেখছিলাম তিনি বলছিলেন যে তোমরা ছাত্ররা যদি দেশের জন্য এতগুলো প্রাণ দিতে পারো, আমি তাহলে কেন পারবো না, বলে তিনি স্বেচ্ছায় সানন্দে প্রথম যখন দায়িত্ব নিচ্ছিলেন তার সেই চিরচেনা হাসি, হ্যাঁ, ডক্টর ইউনূস মূলক তার যে অ্যাক্টিভিটিস, অ্যাকশন শুরু হলে সাপোর্ট করতে হবে। তো এখন তিনি আবার আইসা যে কথাটা বললেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যুগ, প্রযুক্তির যুগ, সব তো রেকর্ডেড। তো তিনি দ্য ইকোনমিস্টকে বলছেন যে আমার চাকরি কেড়ে নেওয়া হয়েছে, আমাকে জোর করে এই কাজে বসানো হয়েছে, আমি আমার কাজ করছিলাম, তা উপভোগ করছিলাম, এজন্য আমি প্যারিসে ছিলাম, সেখান থেকে আমাকে টেনে আনা হয়েছে অন্য কিছু করার জন্য। ওনার এই বক্তব্যটা খুবই সাংঘর্ষিক আমরা মনে করি তার অবস্থানের সাথে। সুতরাং আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব, যা আমি সারা জীবন ধরে গড়ে এসেছি, আর তরুণরাও এটিকে ভালোবাসে। সুতরাং আমি আমার সেই দলে বা আন্দোলনে ফিরে যাব যেটা আমি সারা বিশ্বে তৈরি করেছি।
তো এর পাশাপাশি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জঙ্গিবাদ ইস্যুটা আন্তর্জাতিক মিডিয়াতে কিন্তু কাভার পাচ্ছে। তো তিনি বলছেন যে আমি আশ্বস্ত করছি যে বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না। তরুণরা ধর্ম নিয়ে নিরপেক্ষ, তারা নতুন বাংলাদেশ গড়তে চায়। তরুণরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে, শুধু একটি দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না। বাংলাদেশ যা করছে এটি একটি উদাহরণ যে তরুণরা কত শক্তিশালী। তো তরুণীদেরকে নিয়েও তিনি বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। ইভেন তিনি বলছেন যে আমাদের উচিত আচ্ছা, অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া 3 তরুণ ক্যাবিনেটে আছেন, অনেক বক্তব্য দিয়েছেন। তো এখানে যতটুকু বোঝা যাচ্ছে যে সমালোচনার মুখে বা সমালোচকদের বিভিন্ন অ্যাক্টিভিটিজে আমরা যারা ক্রিটিক আছি কম বেশি ভালোটাকে সাপোর্টও করি, বাট সমালোচনাকে সমালোচনাই করি। তো এগুলা কোথাও না কোথাও নেওয়ার জন্য চামড়াটা গন্ডারের মতন মোটা হইতে হয়। আপনি দেখেন একজন পলিটিশিয়ান আর আপনার মধ্যে কি পার্থক্য। একজন পলিটিশিয়ানের প্রতিনিয়ত গালি খাইতে হয়, হ্যাঁ, মানে শেখ হাসিনাকে দেখেন কত কিছু এখন সহ্য করতে হচ্ছে। একসময় খালেদা জিয়া বিএনপিকে সহ্য করতে হয়েছে, আবার সময় প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, এখন তারা মন্ডা খাবে, মিঠাই খাবে। শেখ হাসিনা এখন আইডা ভাত খাবে, হ্যাঁ, কুমিল্লার ভাষায় আইডা ভাত হচ্ছে ধরেন থাকে না ঝুটা ভাত আর কি আপনারা যেটাকে বলেন। আবার সময়ের প্রেক্ষাপটে সেই বঙ্গভবনে মাংসর আয়োজন হবে, পোলাও রান্না হবে যদি হায়াতে বাইচা থাকেন। কারণ খালেদা জিয়াও একসময় কখনো কল্পনা করেন নাই তিনি আজকের এই দিনগুলোকে দেখতে পাবেন। বাট স্রষ্টার এক কি বলছে বিশেষ খেলায় আমরা দেখলাম যে কিভাবে আবহাওয়াটা পরিবর্তন হয়ে গেল, দৃশ্যপটে কতটা পরিবর্তন এসেছে। তো আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানসিকভাবে আরো শক্তিশালী হতে হবে। কারণ তিনি যদি সরকারটাকে ফেল করান, অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয়, তাহলে এইটার পে করতে হবে সার্জিস হাসনাতদের, এমনকি যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে জড়িত ছিল তাদের প্রত্যেককেই এটার জন্য কিন্তু চরম মূল্য দিতে হবে। তা আমরা চাই তিনি মানসিক শক্তিটা যেন না হারান। আর তিনি যে বক্তব্যটা দিয়েছেন আর একটু ক্লিয়ার করতে হবে, তিনি কি রাজি ছিলেন না, তাকে জোর করে টাইনে আনা হয়েছে, কারা এই কাজটা করছে আমরা তাদেরও জানতে চাই। কারণ দায়িত্বের জায়গাটা কখনো যেটা স্বেচ্ছায় অন্তর থেকে ভালোবাসা আপনি দায়িত্বটা নিয়ে যদি কাজ না করেন, জোর করে আইনা বসাই দিয়ে আপনার উপরে চাপাইয়া, এই কাজ আপনার দ্বারা কখনোই গোছা বিদায় করবে। এই প্রসঙ্গটা নিয়ে আবার রিপিট আলাপ করতে এসেছি, কারণ হচ্ছে ইউনূস সরকার জনপ্রশাসন সংস্কার কমিশন নামে একটি কমিশন গঠন করেছে। সেই কমিশন যেসব প্রস্তাব করেছে সংস্কারের, গত মঙ্গলবার এক বৈঠকে, সাংবাদিক বৈঠকে কমিশন চেয়ারম্যান বিভিন্ন কি কি সংস্কার করতে যাচ্ছেন সেগুলো নিয়ে একটি আলোকপাত করেছেন। সেই আলোকপাতের প্রেক্ষিতে বুধবার দিনভর বিভিন্ন যে সার্ভিস হোল্ডার আছেন তাদের যে অ্যাসোসিয়েশন আছে তারা দফায় দফায় বৈঠক করেছেন এবং বৈঠক করে এই যে সংস্কার কমিশনের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন এবং সংস্কার কমিশন যেগুলো প্রস্তাব করেছে সেগুলোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। কেন্দ্র তো আছে, সচিবালয় তো আছেই, একই সাথে 64 জেলার জেলা প্রশাসকরাও প্রতিবাদ জানিয়েছেন এবং এই সংস্কার কমিশনকে বাতিল করতে বলেছেন, এমনটাও বলেছেন। খবরে প্রকাশ যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো প্রশাসন যন্ত্র। সরকারের উপসচিব ও যুগ্ম সচিব হতে পরীক্ষা দেওয়ার পাশাপাশি উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ও অন্যান্য ক্যাডার কর্মকর্তাদের অনুপাত 50:50% করা হচ্ছে। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে নিয়ে পৃথক সংস্থা গঠনের প্রস্তাব করবে কমিশন। কমিশনের এমন প্রস্তাবে প্রচন্ড ক্ষুব্ধ প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। একইভাবে কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে চিকিৎসকদের সংগঠন বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন এবং শিক্ষকদের বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডার অ্যাসোসিয়েশন। এছাড়া সারা দেশের 64 জেলা প্রশাসক এমন প্রস্তাবের বিরোধিতা করে সভার কার্যবিবরণী পাঠিয়েছেন মন্ত্রী পরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে। তারা কেউ মানছেন না অন্তর্বর্তী সরকার গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব। এই ক্যাডার সংগঠনগুলো নিজ নিজ সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করে সংস্কার কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। কি বুঝলেন? প্রশাসনে নানা কারণে এই সরকারের শুরু থেকেই অসন্তোষ বিরাজ করছে। সেই অসন্তোষ আজকে 4.5 মাস হতে চলল, এই 4.5 মাসেও দূর হয়নি।
দূর করতে পারেনি ইউনূস সরকার। এটি ইউনূস সরকারের একটি বড় ব্যর্থতা। ঠিক এমনিভাবে পুলিশ প্রশাসনেও কিন্তু এমনটা আছে। পুলিশ হত্যা হয়েছে, শত শত পুলিশ হত্যা হয়েছে, সংখ্যা কম দেখানো হচ্ছে এবং পুলিশ হত্যার বিচার পর্যন্ত করা হয়নি এবং বিচার না করবার ইন্ডেমনিটি দিয়েছে। 5 আগস্ট থেকে পরবর্তী সময়ে যে সহিংস ঘটনা ঘটেছে 5 আগস্ট থেকেই মূলত পুলিশ হত্যাটা শুরু হয়েছে। তার আগেও হত্যা হয়েছে, কিন্তু ব্যাপক হারে গণহারে বাংলাদেশের সব থানায় আক্রমণ, পুলিশ হত্যা, এগুলো 5 আগস্ট থেকে শুরু হয়েছে এবং তার আগেও বেশ হয়েছে। জুলাই মাসের পর থেকেই বা জুলাই মাস থেকেই পুলিশ হত্যা, এই হত্যার বিচার করা যাবে না। বুঝতে পারছেন? এইসব নানা কারণে পুলিশ এবং প্রশাসনে অসন্তোষ রয়েছে। আবার নতুন করে অসন্তোষ যুক্ত হলো প্রশাসন সংস্কার, জনপ্রশাসন সংস্কার। জনপ্রশাসন সংস্কারের কমিটির সদস্য আন্ডা বাচ্চা সমন্বয়কও আছে। সেই সমন্বয়ক সেদিন মঙ্গলবারে যে সাংবাদিক বৈঠক ছিল এই কমিটির, এক কথা বলতে গিয়ে সাংবাদিকদের কাছে ধরা খেয়েছেন এবং ধরা খেয়ে দারুণ তোপের মুখে পড়েছেন। এই যে আন্ডা বাচ্চাদের যে কোনো জায়গায় নিয়োগ দিচ্ছেন, যারা এখন দায়িত্বপ্রাপ্ত আন্ডা বাচ্চাদের তেলবাজিও করছেন, ভাবছেন যে আন্ডা বাচ্চারাই আপনাদের রক্ষা করবে। যারা তেলবাজি করছেন তারা মনে রাখবেন যে আন্ডা বাচ্চারা আপনাদের রক্ষা করতে পারবে না। আন্ডা বাচ্চারাই এখন সুরক্ষিত নয় এই মুহূর্তে বাংলাদেশে। আপনাদের কিভাবে রক্ষা করবে এখনো যদি বোধোদয় না হয়, তাহলে কারো কিছু বলার নেই, করারও নেই। কাজে এই যে অসন্তোষ থেকেই ইউনূসের পতন ঘটাবে কিন্তু এরাই, এই যে জনপ্রশাসন, পুলিশের লোকজন। আর কত খেপাবেন? নতুন করে খেপিয়ে তুলছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশ। এই সুপারিশগুলো তো মানবার নয়। বুড়ো বয়সে পরীক্ষা দিয়ে, এটি একটা সাধারণ সেন্স। আপনি একটা বুড়ো মানুষ, কমিশন প্রধান যিনি আব্দুল মুহিত চৌধুরী, আপনি বুড়ো মানুষ, আপনাকে যদি বলা হয় যে এই মুহূর্তে পরীক্ষা দিয়ে আপনাকে বিমানের চেয়ারম্যান হতে হবে, আপনি একই সাথে বিমানের চেয়ারম্যান, আপনি কি পরীক্ষা দিয়ে চেয়ারম্যান হতে পারবেন? একটা পর্যায়ে পরে আর তো পরীক্ষা, সার্টিফিকেট, রেজাল্ট এগুলো কিছু লাগে না, অভিজ্ঞতাটা লাগে। ধরুন আগের পদে তিনি 3 বছর বা 4 বছর কাজ করেছেন, 5 বছর তিনি মাঠ পর্যায়ে কাজ করেছেন, তার তো অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা এবং অন্যান্য বিভিন্ন বিষয় বিবেচনা করেই আগে পদোন্নতি হতো, কিন্তু এখন বলছেন যে পরীক্ষা দিয়ে পদোন্নতি হতে হবে, পিএসসি পরীক্ষা নেবে তাদের। এটি কিভাবে মানবে এই যে বুড়ো বয়সে, মধ্য বয়সে এসে, মধ্য বয়সের কর্ম। আমি মাঝে মাঝেই বলি, ভিডিওগুলোর মাঝে মাঝে বলে থাকি যে বয়স হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, কিন্তু বয়স হয়ে গেছে। এই বয়সে এসে এত চাপ তিনি কিভাবে সহ্য করবেন? কোন সময় নাই হঠাৎ করেও তিনি বলে বসেন যে বাবা রাখো, এইসব দায়িত্ব আমি আর পালন করতে পারছি না, এইসব দায়িত্ব আমি আর নিতে পারছি না, তোমরা আমাকে ছেড়ে দাও, ছেড়ে দে মা, কাইন্দা বাঁচি। তিনি হয়তো বা কোনো সময় এরকমভাবে বলতে পারে। আমরা তার উপরে দায়িত্বটা চাপিয়ে দিয়েছি, তিনি কিন্তু দায়িত্ব চাননি, তাকে আমরা চাপিয়ে দিয়েছি। তিনি হাসি মুখে নিয়েছেন যে ঠিক আছে, ছেলেরা একটা বিজয় এনেছে, এই বাংলাদেশকে দেখিয়া যাক, নতুন করে আবার তৈরি করা যায়। কিন্তু এদেশের মানুষ, এদেশের লোক, এই দেশের রাজনীতি যে কতটা ভয়ঙ্কর, এই সম্পর্কে হয়তোবা ডক্টর ইউনূস তিনি আগে জানেন নাই। তিনি নতুন করে আবারও বাংলাদেশের জন্ম নিয়েছেন।